সরকারের ১৮০ দিন পূর্তিতে মতবিনিময়, নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের জোর, গণমুখী কর্মসূচি ঘিরে প্রত্যাশা, পরীক্ষায় ফেলেছে জ্বালানি সংকট, স্থিতিশীলতা ফেরানোই বড় অর্জন। অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে সরকারের উদাসীনতা দেখছে বিরোধী জোট, নাগরিক চাহিদা পূরণের ব্যর্থতার অভিযোগ, সংসদের চেয়ে রাজপথেই বেশি সরব জামায়াত। ইসির প্রস্তুতি শেষ হলে স্থানীয় নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ, চলতি অর্থবছরের মধ্যেই শেষ হবে ভোট গ্রহণ, বরাদ্দ ৬,০০০ কোটি টাকা, জানালেন প্রতিমন্ত্রী। শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ, আইনি পথে ফিরিয়ে এনে করা হবে বিচার, জানালেন চিফ প্রসিকিউটর। এবং চট্টগ্রামের দুঃখ, জলাবদ্ধতা, ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে বন্দর নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি, পানিবন্দী মানুষের দুর্ভোগ চরমে। সময় সংবাদের সঙ্গে আছি আমি সাবরিনা মজুমদার। প্রথমেই সরকারের ১৮০ দিন পূর্তির বিশেষ প্রতিবেদন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ১৮০ দিন পার করল বিএনপি সরকার। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এরই মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল পুনর্খননের কাজ চলছে পুরোদমে। বিশ্লেষকরা বলছেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছে। তাদের গণমুখী কর্মসূচি ঘিরে বাড়ছে প্রত্যাশা। নূরে আলমের রিপোর্ট। আচরণ করিব। জনগণের বিপুল ভোটে বিজয়ী হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জোট গত ১৭ ফেব্রুয়ারি সরকার গঠন করে। দায়িত্ব নেয়ার পর থেকেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু হয়। এরই মধ্যে বিএনপি সরকার পার করল ১৮০ দিন। প্রতিশ্রুতি অনুযায়ী গত জুন পর্যন্ত ৭০,০০০-এর বেশি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে, আর ২০,৮৩২ জন কৃষকের মাঝে কার্ড বিতরণ করা হয়েছে। এর বাইরে প্রথমবারের মতো বর্তমান সরকার ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, যাজকদের সরকারি ভাতার আওতায় নিয়ে আসছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ২,২২,৬৮,০০০ বৃক্ষরোপণ করা হয়েছে। ৬ মাসে ২,১৬৫ কিলোমিটার খাল পুনঃখনন করা হয়েছে। ৩০,০০০ খালের ডিজিটাল ডাটাবেস তৈরি করা হচ্ছে। ভোট প্রদানের হাতের কালি শুকানোর আগে থেকে কিন্তু আমাদের প্রধান প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন শুরু হয়েছে। প্রায় প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা কমিটমেন্ট আমরা দেখেছি অনেকটাই দৃশ্যমানভাবে বাস্তবায়ন হওয়া শুরু হয়েছে। ক্লাসরুমে শিক্ষাকে আনন্দদায়ক করতে শিক্ষাক্রম পরিমার্জনের কাজ চলছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম ও ব্যাগ দিচ্ছে। স্বাস্থ্য সেবাকে জনবান্ধব করতে ৫,০০০ চিকিৎসক এবং ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। দেশের ৫১ শয্যার উপজেলা হাসপাতালকে ১৫১ শয্যায় উন্নীত করা হচ্ছে। সেই সঙ্গে দীর্ঘদিন বন্ধ থাকার পর সরকারের ব্যাপক প্রচেষ্টায় আগস্টের শেষে খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার। নারীর ক্ষমতায়নের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের ক্ষমতায়নের জন্য কৃষক কার্ড, শিক্ষা, স্বাস্থ্যের সংস্কার, কর্মসংস্থান সৃষ্টি, খাল খনন, বৃক্ষরোপণ, প্রতিটা ক্ষেত্রে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে জানিয়ে বিশ্লেষকরা বলছেন, স্বৈর শাসনের সময় সীমাহীন লুটপাটের কারণে বিদ্যুৎ সংকট, অর্থনৈতিক সংকট তৈরি হচ্ছে। সেই সংকট মোকাবিলায় সমন্বিত পরিকল্পনায় জোর দিলেন তারা। এর মধ্যে দিয়ে আমরা মনে করি যে আসলে সদিচ্ছা নিয়ে যথাযথ পরিকল্পনার মধ্য দিয়ে সামনে এগিয়ে যাওয়ার ব্যবস্থাগুলো করতে পারলে জনস্বার্থগুলো তারা পূরণ করতে পারবে। সামাজিক সুরক্ষা কর্মসূচির সুফল মানুষ পেতে শুরু করেছে বলছেন গবেষকরা। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ওপর সরকারকে আরও জোর দেওয়ার তাগিদ তাদের। দৈনন্দিন জীবনে একটা বড় ইম্পর্টেন্ট অংশ হলো তার দ্রব্যমূল্যকে সহনীয় মাত্রায় রাখা, যত পারা যায় সিন্ডিকেটের দূরত্ব কমিয়ে আনে আরও কত বেশি সহনীয় মাত্রায় করা যায় দামটাকে। এর বাইরে বাক স্বাধীনতা সহ নাগরিকদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের ক্ষমতা অতীতের যে কোনো সময়ের থেকে অনেক ভালো অবস্থানে বলছেন সংশ্লিষ্টরা। তবে দুর্নীতি দমনে সরকারকে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে দ্রুত দুদক এবং মানবাধিকার কমিশন গঠনে তড়িৎ পদক্ষেপ নিতে হবে। সরকারের মেয়াদকালে যেসব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে সেগুলোর প্রস্তুতি নেওয়ার সময় এই ১৮০ দিন। আগামীতে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে, এমনটাই প্রত্যাশা বিশ্লেষকদের।
নূরে আলম, সময় সংবাদ, ঢাকা। সরকারের 180 দিন পূর্তি উপলক্ষে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। সরাসরি যাচ্ছে সেখানে। সেখানে নানা প্রাকৃতিক দুর্যোগ আসতে পারে, বন্যা আসতে পারে, ভূমিকম্প হতে পারে, কিন্তু জনগণের একটি সরকার থাকলে সেগুলোকে মোকাবেলা করে মানুষের কল্যাণে কাজ করে যাওয়াই হচ্ছে সেই সরকারের দ্রুত। কারণ এই সরকার নির্বাচিত সরকার, এবং নির্বাচিত সরকার হওয়ার কারণেই প্রতিটি ক্ষেত্রে প্রতিটি স্তরে জবাবদিহিতা নিশ্চিত করা। আজকের যে অনুষ্ঠানটি সেই জবাবদিহিতারই একটি অংশ। বৃহত্তর জবাবদিহিতা কার কাছে? জনগণের কাছে। এবং জনগণের কাছে জবাবদিহিতা কি কার মাধ্যমে হয়? একটি সরকারের পার্লামেন্টের মাধ্যমে এবং গণমাধ্যমের সাংবাদিকদের মাধ্যমে। আজকে 6 মাসের যে অগ্রগতি এবং যতটুকু অর্জন এবং যা কর্মকাণ্ড এই সরকারের বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন সেক্টরে, বিভিন্ন মন্ত্রণালয়ে, সেটার সম্পর্কে আপনার কিছু কথা, কিছু বক্তব্য কতটুকু হয়েছে সেটাকে আপনাদেরকে অবহিত করা হবে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের স্পোকসপারসন, মুখপাত্র জনাব মেহেদী আমিন। জনাব মেহেদী আমিন, মাহাদি আমিন না, মাহাদি। আসসালামু আলাইকুম। উপস্থিত প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, অনেকদিন পর আমরা এখানে আপনাদের সবার সাথে মিলিত হয়েছি। আলহামদুলিল্লাহ, আপনারা এসেছেন, অনেক ধন্যবাদ রইল। আজকে আমাদের এই ভিন্নধর্মী অনেকটা মত বিনিময় করে আয়োজনে আমাদের সাথে উপস্থিত রয়েছেন আমাদের সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। রয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ, যার মাঝে 3 জন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, রয়েছেন মাননীয় মন্ত্রীবৃন্দ, প্রতিমন্ত্রীবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীবৃন্দ, প্রেস সেক্রেটারি, অ্যাডিশনাল প্রেস সেক্রেটারি সহ প্রেস টিমের সদস্যবৃন্দ। সুতরাং চমৎকার এই ভিন্ন আয়োজনের জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস টিম এবং ইনফরমেশন মিনিস্ট্রিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমরা সবাই জানি 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘদিন পর এমন একটি নির্বাচন যেখানে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ সেই নির্বাচনে জনগণের ক্ষমতায়ন সুনিশ্চিত হয়েছিল। রাষ্ট্র ব্যবস্থায় এমন একটি সরকার আসে যেটি সত্যি জনগণের প্রতিনিধিত্ব করে। সেই সরকার 17ই ফেব্রুয়ারি অর্থাৎ আজ থেকে ঠিক 6 মাস আগে শপথ গ্রহণ করে। আজকে আমাদের 180 দিন বা 6 মাস পূর্তি উপলক্ষে যে আয়োজন, সেটাই কিন্তু জনগণের প্রতিনিধিত্বমূলক যে সরকার ব্যবস্থা, যেখানে জবাবদিহিতা থাকবে, স্বচ্ছতা থাকবে, দায়বদ্ধতা থাকবে, সেটারই প্রতিফলন। আমরা এই 6 মাসে যেটা দেখেছি, সবচেয়ে বেশি চোখে পড়ার মতন যে জনগণের ভোটে নির্বাচিত সরকারের প্রতি জনগণের রয়েছে অভূতপূর্ব জনসমর্থন। কারণ 2014 সালের বিনা ভোটে নির্বাচন, 18 সালের নিশিরাতে নির্বাচন এবং 24 সালের দামি ভোটে নির্বাচন পেরিয়ে এই প্রথমবারের মতনই জনগণ নিজেদের পছন্দের প্রার্থীকে, নিজেদের পছন্দের দলকে ভোট দিতে পেরেছে। আর সেই সরকারি রাষ্ট্র পরিচালনা এসেছে যার ক্ষমতার উৎস একমাত্র দেশের মানুষ। জনগণের আর বর্তমানে রাষ্ট্র পরিচালনায় থাকা দল বিএনপির একটি আবেগ, অনুভূতি এবং আকাঙ্ক্ষার যে সম্পর্ক রয়েছে, আমরা সেটা দেখেছি আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনে, যখন জনগণের ঢল নেমেছিল। বিশ্ব ইতিহাসের সবচাইতে বড় সেই স্বদেশ প্রত্যাবর্তনের পর আমরা যখন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকাল হয়েছিল, তখন দেখেছিলাম ওনার জানাজাতে আরেকবার কীভাবে জনজোয়ার সৃষ্টি হয়েছে, সব শ্রেণী পেশার মানুষ নেমে এসেছিল। এই দলটির প্রতি, নেতৃত্বের প্রতি, আজকে যারা সরকারের দায়িত্বে রয়েছেন তাদের প্রতি জনগণের এই অফুরান ভালোবাসা আমরা দেখেছি নির্বাচনী প্রচারণায়ও, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী যেখানে গিয়েছিলেন দেশ জুড়ে সেখানে জনস্রোত নেমে এসেছিল। গত 6 মাসের অজস্র জনসম্পৃক্ত কর্মসূচিতে মাননীয় প্রধানমন্ত্রী দেশ জুড়ে যেখানে গিয়েছেন ঠিক একইভাবে জনগণের ঢল নেমে এসেছে। জনগণের সে আস্থা এবং বিশ্বাসকে ধারণ করেই বর্তমানে আমাদের যে সরকার, সেটি বারবার জনগণের প্রতি, দেশের মানুষের প্রতি দায়িত্ব এবং দায়বদ্ধতা নিয়ে গিয়ে চলেছে। সরকারের এই 6 মাসে সবচাইতে যেটা ডিফারেন্ট একটা বিষয় চোখে পড়ার মতন, সেটা হচ্ছে নির্বাচনী ইশতেহারকে ধারণ করে সেখানকার প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য অবিরত কাজ করে চলেছে। আমরা দেখেছি এই 6 মাসে সুদৃঢ় গণতান্ত্রিক মূল্যবোধ কিভাবে সরকারের প্রতিটি কার্যক্রমে অনুরণিত হয়েছে। সরকারের 180 দিন পূর্তি উপলক্ষে মতবিনিময় সভা চলছে। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। দর্শক, এটি পুরো বক্তব্য শুনতে আমাদের সরাসরি ফেসবুক লাইভে যুক্ত হতে পারেন। আয়োজনের সম্পূর্ণ অংশ দেখতে ভিজিট করুন সময় টিভি ফেসবুক পেজে। সময় সংবাদ আরও থাকছে। ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে
তীর্থযাত্রীর মৃত্যু, দগ্ধ কয়েকজন। বিহারে অশোকধাম মন্দিরে পদদলিত হয়ে প্রাণ গেল। জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে সরকারের উদাসীনতা দেখছে বিরোধী জোট। নাগরিক চাহিদা পূরণে ক্ষমতাসীনরা ব্যর্থতার দিকে যাচ্ছে বলেও মন্তব্য তাদের। বর্তমান সরকারের 180 দিনের কার্যক্রম মূল্যায়নে সময় সংবাদকে এসব বলেছেন 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। সরকার জুলাই অভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখবে বলে প্রত্যাশা বিরোধী শিবিরের। শফিক মুন্সির রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদী শাসনের অবসান পরবর্তী বাংলাদেশের প্রথম জাতীয় নির্বাচনে 2/3 জনমত নিয়ে নির্বাচিত হয় বিএনপি। গেল ফেব্রুয়ারি থেকে চলতি আগস্ট, ক্যালেন্ডারের হিসাবে সরকার গঠনের মেয়াদ মাত্র 6 মাস। এই কদিনেই সরকারের সফলতা ব্যর্থতার লিটমাস টেস্ট সম্পন্ন করার কথা জানাচ্ছেন বিরোধী দলীয় নেতারা। সমালোচনার পাশাপাশি জানান প্রত্যাশার কথাও। 180 দিনে here is no success. জুলাই সনদ ও গণভোট নিয়ে সরকারের অবস্থানকে জনগণকে দেয়া বিএনপির প্রতিশ্রুতির লঙ্ঘন বলে চিহ্নিত করছেন জামায়াত এনসিপির শীর্ষ নেতারা। গণভোট মানলে প্রধানমন্ত্রীর অসীম ক্ষমতার লাগাম টানা হয়েছে ওখানে। কর্তৃত্ববাদী হয়ে ওঠার যে ফরম্যাটটা বিদ্যমান সংবিধানে আছে এটা থাকবে না, এই কারণে ওনারা গণভোট আর মানেন না। যদিও তারা বলছেন যে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন, কিন্তু বাস্তবতা হলো যে জুলাই সনদে তো তাদের নোট অফ ডিসেন্টে ভরপুর এবং তারা আসলে নোট অফ ডিসেন্টের বিষয়গুলোকেই তারা কার্যকর করতে চায়। নাগরিক সংকটের চিত্র তুলে ধরে বিরোধী দলীয় নেতারা বলছেন জনস্বার্থ সংরক্ষণে ব্যর্থতার দিকে যাচ্ছে এই সরকার। বিদ্যুতের দাম বৃদ্ধি হলো, জ্বালানির দাম বৃদ্ধি হলো এবং গ্যাসের একটা সংকট চলছে এই মুহূর্তে, এবং মানুষ কিন্তু এক ধরনের নাভিশ্বাস এই জায়গাগুলোতে। আই হ্যাভ এ প্ল্যান, আমরা সব ভাবলাম যে কি একটা বড় প্ল্যান, তাই নাকি প্ল্যান 6 মাসের মধ্যে আবার হেলমেট বাহিনী নামবে, এটা প্ল্যান। বিদ্যুৎ থাকবে না, প্ল্যান। ভিন্নমত সহিংসতার ব্যাপারে বর্তমান সরকার দিন দিন ফ্যাসিবাদী হয়ে উঠছে বলেও অভিযোগ এসব নেতার। অল্পদিন হলো তারা সরকার গঠন করেছে, এর মধ্যেই যদি ক্যাম্পাসগুলোতে এই ধরনের একটা মারমুখী অবস্থানে ছাত্র সংগঠনগুলো যায়, যদি ছাত্রদলের পক্ষ থেকে বিভিন্ন জায়গায়, এবং আমরা সেখানে দেখছি যে শুধু ছাত্রদল না আরও অনেকেই তাদের সঙ্গে এসে যুক্ত হয়ে পড়েন আর কি। ভিন্ন মতের উপরে দমন পূরণ, একদলীয় যে শাসন যেটাকে বলা হয় কর্তৃত্ববাদী, যেটা হাসিনা করেছে, সেদিকে যেত না ওনারা, সেই দিকে রওনা করার জন্য জুলাই সনদ বাস্তবায়ন করতে চাচ্ছেন না। এত সব সমালোচনার মাঝেও বর্তমান সরকার বর্ষা বিপ্লবের চেতনা সমুন্নত রাখবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন বিরোধী দলগুলোর শীর্ষ নেতারা। জুলাই সনদ বাস্তবায়ন সব রোগের মূল চিকিৎসা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছেন তা জানে না বাংলাদেশ, তবে আইনি প্রক্রিয়ায় তাকে দেশে ফেরানো হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। এদিকে ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় আবুল কালাম আজাদের মৃত্যুদণ্ডের সাজা 1 বছরের জন্য স্থগিত চেয়ে আপিল করেছেন তিনি। শুনানির জন্য ৩১ আগস্ট দিন ধার্য করেছেন আপিল বিভাগ। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় ২০১৩ সালে মাওলানা আবুল কালাম আজাদকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২০১৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি প্রকাশ্যে আসেন এবং সরকারের কাছে সাজা স্থগিত চান। সোমবার আপিল বিভাগে আবুল কালাম আজাদের মামলার আপিল গ্রহণযোগ্য হবে কিনা তার শুনানির দিন ধার্য ছিল, কিন্তু এদিন জানা যায় আপিল বিভাগে ফাঁসির রায় 1 বছরের জন্য স্থগিতের আবেদন করেছেন তিনি। সেই সঙ্গে সংবিধানের ১০৪ অনুচ্ছেদ অনুযায়ী ন্যায় বিচার চেয়েছেন। তার এই কনভিকশন এবং সেন্টেন্সের বিরুদ্ধে একটি আপিল দায়ের করেন। সেই আপিলটি বর্তমানে আছে। তারা আজকে একটা আবেদন করেছিলেন যে সরকার যে 1 বছরের জন্য তার রায়ের কার্যকারিতা স্থগিত করেছে সেটি এক্সটেনশনের জন্য। আমরা আজকে এই এক্সটেনশন আদেশের বিরোধিতা করেছি। আমরা বলেছি যে এই আপিলটি মোটেই রক্ষণীয় নয় এবং এটাকে খারিজ করার জন্য, ডিসমিস করার জন্য আমরা আবেদন করেছি। মাওলানা আবুল কালাম আজাদের উপরে ইনজাস্টিস হয়েছে, সেই সময় এটা একটা ক্যাঙ্গারু ট্রায়াল ছিল, এটা সকলে জানে। আমরা ন্যায় বিচার চাই। এছাড়া শেখ হাসিনা প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন তিনি ভারতে কোন স্ট্যাটাসে আছেন তা এখনো জানে না বাংলাদেশ। আইনি প্রক্রিয়ায় তাকে ফেরানো হবে। শেখ হাসিনা কি স্ট্যাটাসে ওখানে আছেন এটি কিন্তু আমরা ক্লিয়ার এখন পর্যন্ত জানি না। শেখ হাসিনাকে প্রত্যর্পণ করার জন্য যে আবেদন, এটা একটি আইনি প্রক্রিয়া। সেই আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে আনার জন্য বাংলাদেশ সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। এদিকে ট্রাইব্যুনালে চলমান ওবায়দুল কাদের, নাসিম, আলী আরাফাত, পরশ, সাদ্দাম ইনানের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় সর্বোচ্চ সাজা চায় প্রসিকিউশন। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। সময় সংবাদে আরও থাকছে।
মৌসুমের শুরুতেই ধাক্কা খেল প্যারিস সেন্ট জার্মেই। ফরাসি কাপের ফাইনালে লেন্সের কাছে 1-0 গোলে হারল পিএসজি। 10 জনের দলের কাছে শিরোপা খুইয়ে। এবার বাণিজ্যের সংবাদ। জ্বালানি সংকটকে টেক্সটাইল খাতে রফতানি বাড়ানোর পথে বড় বাধা হিসেবে উল্লেখ করে দ্রুতই এই সংকটের সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সকালে রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ চায়না টেক্সটাইল কনফারেন্সে মন্ত্রী বলেন, বিগত সময়ে রাজনৈতিক বিবেচনায় গড়ে ওঠা অনেক প্রতিষ্ঠানই প্রত্যাশিত ভূমিকা রাখতে পারেনি। তাই টেক্সটাইল খাতের প্রতিষ্ঠানগুলোকে এবার কার্যকর ও যুগোপযোগী করে গড়ে তুলবে সরকার। এ লক্ষ্যে ভবিষ্যতে দেশের টেক্সটাইল ইনস্টিটিউটগুলোকে চীনা কারিকুলামের সঙ্গে সমন্বয় করা হবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। এখনো বাংলাদেশের টেক্সটাইল থেকে বেনিফিট পাওয়ার অনেক সময় আছে এবং অনেক সুযোগও আছে। এখন আসলেই সময় এসছে ম্যানমেড ফাইবার ভ্যালু এডিশনে যাওয়ার এবং সেখান থেকে আমাদের যে 38-39 বিলিয়নের এক্সপোর্ট সেটাকে অন্তত দ্বিগুণ করার এখনো পর্যাপ্ত সুযোগ আছে। নির্বাচন কমিশনের প্রস্তুতি শেষ হলেই স্থানীয় নির্বাচনের সিদ্ধান্ত হবে। চলতি অর্থ বছরের ভোট গ্রহণ শেষ হবে। এজন্য বরাদ্দ 6,000 কোটি টাকা বলে জানিয়েছেন এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সকালে সচিবালয়ে সৌর বিদ্যুতের ব্যবহার নিয়ে বৈঠক শেষে একথা বলেন তিনি। 5টি নির্বাচন করবার জন্য সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা এবং ইউনিয়ন পরিষদের জন্য টাকা রাখা আছে। এই নির্বাচনগুলোতে আমরা প্রাথমিকভাবে হিসাব করেছি আমাদের প্রায় 6,000 কোটি টাকা কম বেশি প্রয়োজন হবে। চলতি অর্থ বছরের মধ্যেই 5টি স্থানীয় সরকারের নির্বাচন এই সরকার সমাপ্ত করবে এবং এর কোনো ব্যর্থই হবে না ইনশাল্লাহ। ব্যাটারি চালিত ই রিক্সাগুলি আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে সিটি কর্পোরেশন এবং পৌরসভার আওতায় আমরা রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে এসেছি। সৌর বিদ্যুতের বাইরে রিসার্চ করলে এই ব্যাটারি চালিত বা ই রিক্সাগুলোকে আমরা রেজিস্ট্রেশন দেব না এবং নবায়ন করব না। ঝড় বৃষ্টিতে তলিয়ে গেছে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকা। এর মধ্যে সকাল থেকে আবারও টানা বৃষ্টির কবলে নগরবাসী। কাতালগঞ্জ, পাঁচলাইশ সহ নিচু এলাকায় জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েছেন এসব এলাকার বাসিন্দারা। হাঁটু সমান পানি মারিয়ে পরীক্ষা কেন্দ্রে যেতে দুর্ভোগে পড়েন এইচএসসি পরীক্ষার্থীরা। ব্যাহত হয় যানবাহন চলাচল। এদিকে নগরের রিয়াজউদ্দিন বাজারে অতিবৃষ্টির কারণে ডুবে গেছে দোকানপাট। এই মুহূর্তে নগরীর চক বাজারে আছেন সহকর্মী শফিক। ভোর থেকে ভারী বৃষ্টিতে চট্টগ্রামের বেশ কিছু এলাকাতে পানি উঠেছে, বিশেষ করে নিচু এলাকা। আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের কাতালগঞ্জ এলাকায়। সেই এলাকায় কিন্তু বেশ কিছু সড়ক এখনও কিন্তু পানির নিচে। এছাড়া চকবাজার, কাতালগঞ্জ এবং আগ্রাবাদ সহ বিভিন্ন এলাকায় কিন্তু পানি উঠেছে। আমরা সেটি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। এই যে আবহাওয়া অফিস বলছে গত 24 ঘন্টায় চট্টগ্রামে যে পানি উঠেছে সেটি বলা হচ্ছে অর্থাৎ সকাল 9টা পর্যন্ত প্রায় 189 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যেটিকে ভারী বৃষ্টি বলা হয়েছে। এতে করে বেশ কিছু এলাকা পানির নিচে তলিয়ে গেছে। তো চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সিটি মেয়র যেহেতু তিনি দেশের বাইরে ব্যক্তিগত সহকারী মারুফুল হক চৌধুরী এবং সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা রয়েছে, আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করব। আসলে কোন ধরনের পরিকল্পনা নেওয়া হয়েছে জলাবদ্ধতা নিরসনে সেটি তিনি পরিদর্শন করছেন এবং সেটি আমরা আসলে দেখানোর চেষ্টা করব। তিনি কি বলছেন জলাবদ্ধতা নিরসনে কি ধরনের পরিকল্পনা নেওয়া হয়েছে, কি উদ্যোগ নিচ্ছেন? আমরা যেটা করছি সেটা হলো ড্রেনগুলো কন্টিনিউয়াস আমরা ক্লিন রাখছি, সো দ্যাট পানির প্রবাহটা ঠিক থাকে। প্লাস হলো আপনার এখানে যেই রাস্তাটা আছে আপনি দেখবেন কয়েকটা রাস্তা মাঝখানে নিচু, যেটা জলাধার তৈরি করে দিছে। তাছাড়া আজকে যে হাইয়েস্ট হাই ওয়াটার আর পানির ভারী বর্ষণ এই প্রতিবন্ধকটা সৃষ্টি করছে, ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আসলে যে জলাবদ্ধতাটা রয়েছে বেশিক্ষণ থাকবে না, সেটি
নেমে যাওয়া হচ্ছে। আমরা সকাল থেকে যে পানি দেখেছিলাম সেটি আস্তে আস্তে নামতে শুরু করেছে। সব কিছু মিলিয়ে আসলে বলা যায় সিটি কর্পোরেশনের ব্যক্তিগত কর্মকর্তা মারুফুল হক চৌধুরী এসেছেন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা এসেছেন, এবং এই ছিল আমার কাছে চট্টগ্রামে যে সকাল থেকে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সেটির সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম থেকে। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। দেখছেন সময় সংবাদ। ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 7 তীর্থযাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় দগ্ধ হয়েছেন আরও বেশ কয়েকজন। ভোর 4:30টার দিকে 4তলা হোটেলটির নিচতলায় আগুন লাগে। এ সময় হোটেলের বেশিরভাগ অতিথি ঘুমিয়েছিলেন। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। অন্যদিকে বিহারে অশোকধাম মন্দিরে পদদলিত হয়ে অন্তত 7 জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে শুনে আতঙ্কিত মানুষেরা ছোটাছুটি শুরু করলে পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটে। সরকারের 180 দিন পূর্তি উপলক্ষে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সরাসরি যাচ্ছে সেখানে। যখন একটা বিস্ফোরণে রূপান্তরিত হলো, আমরা দেখেছি 2024-এর 5ই আগস্ট কিভাবে একটা গণবিক্ষোভ গণবিদ্রোহে রূপান্তরিত হয়েছে এবং তার পরিণতিতে কিভাবে ফ্যাসিবাদের শিখণ্ডীরা সব পালিয়ে যেতে বাধ্য হয়েছে, সেই দৃশ্য আপনাদের সকলের সামনে আছে। 2024-এর এই 5ই আগস্টকে জনগণের ক্ষোভ বিক্ষোভ বিদ্রোহের একটা প্রতীক হিসাবে আমরা আমাদের স্মরণে রেখেছি। আমরা দেখেছি 2025-এর ডিসেম্বর আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তৎকালীন জনাব তারেক রহমান যখন দেশে এসে নেমেছেন, তখন সেই একই জনগণ, দেশের অপমর জনগণ কিভাবে তাকে সম্বর্ধিত করেছেন, তাকে স্বাগত জানিয়েছেন, তার প্রতি ভালোবাসা স্নেহ প্রকাশ করেছেন এবং কিভাবে তার প্রতি একটা প্রত্যাশা ব্যক্ত করেছেন। একই মুদ্রার একটি পিঠে ছিল ক্ষোভ 2024-এর 5ই আগস্ট, সেই মুদ্রারই অপর পিঠে ছিল 2025-এর 25শে ডিসেম্বর আমাদের নেতা তারেক রহমানের প্রতি প্রত্যাশা, ভালোবাসা এবং তাকে ঘিরে তাদের যে স্বতঃস্ফূর্ততা। আমাদের নেতা অত্যন্ত যথাযথভাবে তিনি বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান। দ্বিতীয় ঘটনা। তৃতীয়, আপনারা দেখেছেন আমাদের মাতৃতুল্য নেত্রী, গণতন্ত্রের মাতা, বাংলাদেশের গণতন্ত্র বিনির্মাণের 1000 বছরের ইতিহাসে যার নামটা লেখা থাকবে, সময়ের সংক্ষিপ্ততার কারণে সেই বর্ণনায় যাব না। মানুষের কি অকুণ্ঠ ভালোবাসা, কি অকুণ্ঠ সম্মান, কি অকুণ্ঠ শ্রদ্ধা নিয়ে সমস্ত মানুষকে শোকের সাগরে ভাসিয়ে দিয়ে কোটি মানুষের ভালোবাসায় ভাসতে ভাসতে আমাদের কাছ থেকে চিরদিনের মতো বিদায় নিয়েছেন 2025-এর 31শে ডিসেম্বর। 2024-এর 5ই আগস্ট, 2025-এর 25শে ডিসেম্বর এবং 2025-এর 31শে ডিসেম্বর। এই যে গণসম্পৃক্ততা, এই গণসম্পৃক্ততাই কিন্তু আমাদের সামনে পুরনো পরিস্থিতি থেকে নতুন পরিস্থিতিতে রূপান্তরের একটি বার্তা আমাদের সামনে হাজির করেছে এবং এর মাঝে আমাদের নেতা, তিনি এই পরিস্থিতি ভালো করে জানেন, বোঝেন বলেই কিন্তু 31 দফার প্রেক্ষাপটে দাঁড়িয়ে তিনি বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান। ফলে এ কথা খুব পরিষ্কার। এরপরে যখন জনগণ তার ভোটাধিকার ফেরত পেল, ম্যান্ডেট পেল এবং সেই ম্যান্ডেট নিয়ে জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা যখন সরকার গঠন করেছি, যেই সরকারের পক্ষ থেকে আমরা আপনাদের সামনে জবাবদিহিতার মঞ্চে দাঁড়িয়ে আছি, পর্যায়ক্রমে মাঝে মধ্যেই দাঁড়াবো, সেখানে দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলার সময় আপনাদের জানা এই প্রেক্ষাপটকেই আমি বিনীতভাবে নতুন করে স্মরণ করিয়ে রাখলাম। আমাদের যে পরিকল্পনা আমাদের নেতা ঘোষণা করেছেন, সেই পরিকল্পনার আলোকে নির্বাচনের ইশতেহার কি ছিল তাও আপনারা জানেন, ইশতেহারের কতটুকু আমরা বাস্তবায়ন করতে পেরেছি তাও আপনারা জানেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর স্পোক্সপারসন ইতিমধ্যেই একটা নাতিদীর্ঘ বর্ণনা
যতটা সম্ভব হাজির করেছেন। আমি শুধু বিনীতভাবে আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই যে যে ধ্বংসস্তূপের বিরুদ্ধে মানুষের ক্ষোভ ছিল, যার বহিঃপ্রকাশ ছিল 2024-এর 5ই আগস্ট, তার বিপরীতে মানুষের যে প্রত্যাশার এক বিশাল দূরদর্শী স্বপ্ন কাজ করেছে, যার প্রতিফলন ছিল 2025-এর 25শে ডিসেম্বর তারেক রহমানের আগমনকে ঘিরে। নতুন মৌসুমের শুরুতেই বড় ধাক্কা খেল পিএসজি। ফরাসি সুপার কাপের ফাইনালে লেন্সের কাছে 1-0 গোলে হেরে শিরোপা হাতছাড়া করল প্যারিস সেন্ট জার্মেই। যদিও ম্যাচের শুরুতে ছিল পিএসজির দাপট, একের পর এক আক্রমণের চাপে পড়ে লেন্সের রক্ষণভাগ। 8 মিনিটেই সুযোগ তৈরি হয়, কিন্তু কাভারালস্কেলিয়ার জোরালো শট ঠেকিয়ে দেন গোলরক্ষক। তবে 32 মিনিটে ভুল করেনি লেন্স, ফ্লোরিয়ান থাউভিনের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। পরে লাল কার্ড দেখে 10 জনের দলে পরিণত হয় লেন্স। এরপরও একাধিক আক্রমণ করে পিএসজি, কিন্তু শেষ পর্যন্ত ওই 1 গোলের লিড নিয়ে ফরাসি জায়ান্টদের হারিয়ে শিরোপা ঘরে তোলে লেন্স। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সরকারের 180 দিন পূর্তিতে মতবিনিময়। দায়িত্ব নেওয়ার পর থেকে প্রতিশ্রুতি পূরণে কাজ করে যাচ্ছে সরকার। গণমুখী কর্মসূচি ঘিরে প্রত্যাশা পরীক্ষায় ফেলেছে জ্বালানি সংকট। অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে সরকারের উদাসীনতা দেখছে বিরোধী জোট। নাগরিক চাহিদা পূরণে ব্যর্থতার অভিযোগ। সংসদের চেয়ে রাজপথেই বেশি সরব জামায়াত। এবং ইসির প্রস্তুতি শেষ হলেই স্থানীয় নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ। চলতি অর্থবছরের মধ্যেই শেষ হবে ভোট গ্রহণ। বরাদ্দ 6,000 কোটি টাকা, জানালেন প্রতিমন্ত্রী। এই ছিল দুপুর 12টার সময় সংবাদে। এরপর খেলার সময় নিয়ে সঙ্গে থাকবেন মাকসুম আলম খান। সাবরিনা মজুমদার, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।